দেখ, তো এর আগে তোদের কি হয়েছিল বলতো? ক্লাস 8 ইতিহাস। হুম। লাস্ট যে জিনিসটা পড়েছিলাম সেটা হচ্ছে বলতো সিভিল সার্ভিস। বলো আসিরুদ্দিন। সিভিল সার্ভিস লর্ড কর্নওয়ালিস ব্যবস্থাটা কে করেছিল? সিভিল সার্ভিস। আচ্ছা, সামরিক সামরিক জাতি আর অসামরিক জাতি, ঠিক আছে? বা এই যে ব্রিটিশরা আর্মিতে যে কোন কোন লোকেদের বেছে বেছে দিত বলতো? হ্যাঁ, হ্যাঁ, বল বল। হাট্টা কাটা লোক দুটো ভাগে ভাগ হয়েছিল। একটা হচ্ছে ভাত খোকা লোক, একটা হচ্ছে রুটি খোকা লোক। বিছে বিছে যারা রুটি খোকা। হ্যাঁ, তুই এর আগে জানিস না? তো এটা জানিস না? তো রুটি রুটি খোকা লোক কোথাকার কথা বলতো? হুম, হুম, ঠিক ঠিক, ভেরি গুড। ঠিক আছে, তো আজকে আমরা পড়বো নতুন শিক্ষা ব্যবস্থা। এই যে আমাদের ভারতের এই যে শিক্ষা ব্যবস্থাটা আজকে দেখতে পাচ্ছিস কিনা, আজকে যেরকম শিক্ষা ব্যবস্থা দেখতে পাচ্ছিস, ওই গোড়া থেকে কিন্তু ওই ব্রিটিশরা এরকম করে এসছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের নিয়ম, শিক্ষার একটা বোর্ড গঠন করা, একটা বোর্ড গঠন করা, তারপর তোর আহ, শিক্ষার যে যে স্তরগুলো, প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপর এইচএস, তারপর কলেজ, এই যে ধাপে ধাপে স্কুলগুলো সব কারা করে গেছে? ব্রিটিশরা, ঠিক আছে? তো দেখি, তো এই যে সব কিনা মোটামুটি একটা বিজ্ঞানী আছে যার নাম, সরি সরি, একটা ইয়ে আছে তোর গভর্নর, তার নাম হচ্ছে কি বলতো? ওয়ারেন হেস্টিং। ভারতে যে শিক্ষা ব্যবস্থাটা প্রথম সূত্রপাত করে কে রে? না, গভর্নর জেনারেল না, কি হবে রে? গভর্নর জেনারেল হয়েছিল তো। হ্যাঁ, প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং। প্রথম গভর্নর জেনারেল তো এই ভারতের প্রথম গভর্নর জেনারেল এই ওয়ারেন হেস্টিং কিনা প্রথম শিক্ষা ব্যবস্থাটা ভারতে তোর ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে? ওয়ারেন হেস্টিং ভারতের প্রথম একটা নতুন শিক্ষা ব্যবস্থার ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে? আচ্ছা, এ কি করেছিল বলতো? এই হিন্দু মুসলিম আইনগুলোকে ইংরেজি ভাষায় অনুবাদ করার উদ্যোগ নিয়েছিলেন হেস্টিং। মানে দেখ, আমরা আমাদের হিন্দু সমাজে আলাদা আলাদা একটা আইন আছে না? আইন মানে কি বলতো? হিন্দু সমাজে অনেকগুলো আইন আছে এবং মুসলিম সমাজে অনেকগুলো আইন আছে। এই আইনগুলো ইংলিশে ট্রান্সফার করার উদ্যোগ নিয়েছিল কে? ওয়ারেন হেস্টিং। বুঝতে পারলি? বুঝতে পারলি রে? ইংলিশে ট্রান্সফার করার অনুবাদ করে ওয়ারেন হেস্টিং। আচ্ছা, আর তারপরে এলিজা ইম্পি যে আইনগুলো বানিয়েছিল সেগুলোর মধ্যে ফার্সি, বাংলা অনুবাদ করা হয়। জোনাথন ডানকান ওই আইনগুলো বাংলায় অনুবাদ করে এবং 1783 খ্রিস্টাব্দে জোনাথন ডানকান ওই আইনগুলো কি করে বাংলায় অনুবাদ করে, ঠিক আছে? 1791 খ্রিস্টাব্দে বেনারসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলছি, হ্যাঁ, 1791 খ্রিস্টাব্দে বেনারসে জোনাথন ডানকান প্রতিষ্ঠা করেছিলেন সংস্কৃত কলেজ, ঠিক আছে? কে? জোনাথন ডানকান 1781 খ্রিস্টাব্দে একটা কলেজ। এই যে এই যুগটা চলছিল কিনা, খালি কলেজ তৈরি করার যুগ চলছিল। হে এখান কলেজ তৈরি করছে, হিন্দু কলেজ তৈরি করছে, এটা মানে তোর মাদ্রাসা তৈরি করছে, বিশ্ববিদ্যালয় তৈরি করছে। মানে এই যে টাইমটা চলছিল, যে টাইমে আমরা এখন আছি, শুধু তৈরি করার সময় চলছিল, ঠিক আছে? মানে এখন এই যে বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছিস, বড় বড় স্কুল দেখতে পাচ্ছিস কিনা, সব ওই ব্রিটিশ আমলের। দেখবি যে ইস্ট মানে কি তোর স্থাপিত স্থাপিত কবে? তোর ব্রিটিশ আমলের 1700, ঠিক আছে? তো এই জোনাথন ডানকান 1791 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? বেনারসে। কোথায়? বেনারসে তোর এটা স্থাপন করে, তোর সংস্কৃত কলেজটা তৈরি করে, ঠিক আছে? বুঝতে পারলি? 1781 খ্রিস্টাব্দে খানিকটা একই উদ্দেশ্য নিয়ে ওয়ারেন হেস্টিং কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে আরবি এবং ফার্সি ভাষার উদ্যোগ করেছিল। ভাবতে পারছিস, ওয়ারেন হেস্টিং হতে পারে তোর ব্রিটিশ, হতে পারে হিন্দু, ঠিক আছে, হতে পারে খ্রিস্টান, কিন্তু ও ফের দেখতে কম লোকটা ছিল যে ফের মাদ্রাসাও স্থাপন করলো, ঠিক আছে? কত খ্রিস্টাব্দে? 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং। তো এখান থেকে আমরা দুটো কোশ্চেন পাচ্ছি না, কি বলতো? এই বইগুলো বন্ধ করে দে, বইগুলো বন্ধ করে দে। এখান থেকে আমরা তো জোনাথন ডানকান কত খ্রিস্টাব্দে বলতো? 1791 খ্রিস্টাব্দে। কোথায় বলতো? বারাণসীতে সংস্কৃত স্থাপন করলো। এবং ওয়ারেন হেস্টিং কি করলো? মাদ্রাসা প্রতিষ্ঠা করলো 1781 খ্রিস্টাব্দে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা এখন যে কোশ্চেনটা বলতে যাচ্ছি, সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা না মাঝে মধ্যে চাকরির পরীক্ষাও দেয়। সেটা হচ্ছে কি, এশিয়াটিক সোসাইটি কবে কে প্রতিষ্ঠা করেন বলতো?
এশিয়াটিক সোসাইটি, এটা মাঝে মধ্যে চাকরি পুরো খেলে জানেন। এশিয়াটিক সোসাইটি কবে কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোনস 1784। মুখস্থ এখানে উইলিয়াম জোনস, তিনটা কথা হলো তাহলে এখানে কটা কথা হলো বইয়ে আছে। উইলিয়াম জোনস 1784 খ্রিস্টাব্দে তোরকে এশিয়াটিক সোসাইটি তৈরি করেছিলেন, ঠিক আছে? বলতো আর একবার, উইলিয়াম জোনস 1784 খ্রিস্টাব্দে, হ্যাঁ উইলিয়াম জোনস 1784 খ্রিস্টাব্দে কি করেছিল? এশিয়াটিক সোসাইটি তৈরি করেছিল। কি করেছিল? সোসাইটি তৈরি করেছিল, বুঝতে পারলি? আচ্ছা, তারপরে আরো এই যে এখন এই দুটো কি চলছে, তৈরি করার যুগ চলছে। কি চলছে? তৈরি করছে। এবং শ্রীরামপুর আমি গেছিলাম পরীক্ষা দিতে, এই এখানে শ্রীরামপুরে উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজ মানে পড়াতেন। উইলিয়াম কেরি কি করতো? পড়াতো শ্রীরামপুরে ওই ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতো। তার পাশাপাশি 1801 খ্রিস্টাব্দে তোর বিভিন্ন স্থানীয় পণ্ডিতদের ওই কলেজে নিয়োগ করেন। তাহলে এই যে ফোর্ট উইলিয়াম কলেজে কে পড়াতো? উইলিয়াম কেরি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বলে দিচ্ছি, এই ওয়ারেন হেস্টিং পৃষ্ঠপোষণে একটি হিন্দু আইন সংকলন করা হয়, সেটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কি? নাথিনেল ব্রাসি হালেদ। একটা ওয়ারেন হেস্টিং একটা হিন্দু আইন সংকলন করে, কি করে? হিন্দু আইন সংকলন করে, ঠিক আছে? আর সেই আইনটাকে ইংরেজিতে অনুবাদ করেছিল। কিসে অনুবাদ করেছিল? হ্যাঁ, নাথিনেল ব্রাসি হালেদ। কে রে? নাথিনেল ব্রাসি হালেদ। নাথিনেল ব্রাসি হালেদ, ঠিক আছে? এবং ইংরেজিতে অনুবাদটির সংক্ষিপ্ত নাম দেন কি? এই ইংরেজিতে এই যে লোকটা ইংরেজিতে অনুবাদ করলো, এর সংক্ষিপ্ত নাম কি দিল বলতো? এ কড অফ জেন্টো লো, ঠিক আছে? কি নাম দেয় বাবু? এ কড অফ জেন্টো লো, বুঝতে পারলি? তো এটা যে অনুবাদ করলো একজন, এর নাম দিল কি? এ কড অফ জেন্টো লো, মুখস্থ করবি, হ্যাঁ? আর 1787 খ্রিস্টাব্দে হালেদ একটি বাংলা ব্যাকরণ লিখেছিল। কি লিখেছিল? হালেদ একটি বাংলা, যার নাম দিয়েছিল দ্য গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। কি রে? অফ, হ্যাঁ, এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বুঝতে পারলি? মানে এটা কে করেছিল না করেছিল এটা কিন্তু সুন্দর করে মুখস্থ করে নিবি, হ্যাঁ? মানে হালেদ কি করলো, তোর একটা ট্রান্সলেট করলো এবং ও একটা গ্রামার বই লিখলো, এটা কিন্তু মুখস্থ করে নিবি, ঠিক আছে? তারপরে দেখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলছি। একটা এই 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের পাশাপাশি, ফোর্ট উইলিয়াম কলেজ তো, তাহলে এখানে দেখ ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় বলতো? 1800 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? 1800 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে। ওই পাশাপাশি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয়েছিল। মানে ফোর্ট উইলিয়াম কলেজ তো স্থাপন করা হয়েছিলই, আবার শ্রীরামপুর আমি গেছি, ঠিক আছে? ওখানে কি হয়? কাগজের কারখানা আছে। এই কাগজের, শ্রীরামপুরে কি আছে? কাগজের কারখানা আছে, ঠিক আছে? মানে কাগজ তৈরি। তো ওখানে এই শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনও তৈরি করা হয়। কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে। শুধু 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে তোর ব্যাপটিস্ট মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজও স্থাপন করে, ঠিক আছে? তো এই ব্যাপটিস্ট মিশন কে তৈরি করেছিল? উইলিয়াম, কে রে বাবু বল? ব্যাপটিস্ট মিশন কে? উইলিয়াম কেরি ব্যাপটিস্ট মিশন তৈরি করেছিল, ঠিক আছে? শ্রীরামপুরের মিশনদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি। মিশন মানে শ্রীরামপুর ওখানে মিশনের মানে কি বলতো? পড়াতেন, মানে কি করতো? পড়াতো। শ্রীরামপুরে যতগুলো মাস্টার ছিল সব থেকে উল্লেখযোগ্য কে ছিল? উইলিয়াম কেরি, ঠিক আছে? তারপরে 1829 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য অনেকজন ছিল, ঠিক আছে? সেগুলোর মধ্যে সব থেকে যেরকম আলেকজান্ডার ড্রাফ কলকাতায় এসে অনেকগুলো মিশনারি স্কুল তৈরি করেছিল। অনেকগুলো মানে এই যে বিভিন্ন ধরনের, তখন আমি বললাম একটু আগে যে এখানে তৈরি করার যুগ চলছিল, ঠিক আছে? অনেকগুলো স্কুল তৈরি করেছিল, তার মধ্যে একটা স্কুলের নাম হচ্ছে কি? জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট। কি রে? 1830 জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটটা কে তৈরি করেছিল? আলেকজান্ডার ড্রাফ। কে রে? আলেকজান্ডার ডাফ, ঠিক আছে?
1700 না 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট, কি রে জেনারেল, মনে লাগছে না, মনে লাগছে না, জেনারেল, দেখ ওই টাইমটাতে অনেকগুলো স্কুল তৈরি হয়েছিল, ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে উল্লেখযোগ্য জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট। ওখানকার এই স্কুলটা কে তৈরি করেছিল? আলেকজান্ডার ড্রাফট। আলেকজান্ডার, বুঝতে পারলি? তারপরে সংস্কৃত পণ্ডিত কে ছিল? হেমেন হেরাস উইলস এর নেতৃত্বে 1824 খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজের পঠন পাঠন শুরু হয়, ঠিক আছে। তারপরে সব থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, বলতো তুই রে, পারবি তুই? হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? হ্যাঁ, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1717, 1817, 1817 খ্রিস্টাব্দে কি হয়েছিল? হিন্দু কলেজ স্থাপিত হয়েছিল, ঠিক আছে, বুঝতে পারলি? তারপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম তখন ছিল কে? স্যার এডওয়ার্ড হাইট ইস্ট ডেভিড হেড ওই কলেজ প্রতিষ্ঠার উদ্যোগী নিয়েছিল। রাজা রামমোহন রায় হিন্দু কলেজের কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল, মানে এরা সবাই মিলে কিনা এটা তৈরি কর, এটা তৈরি কর, সেটা মানে তৈরি করতে ব্যস্ত ছিল, ঠিক আছে। হিন্দু কলেজ, সংস্কৃত কলেজ, মাদ্রাসা, স্কুল, বড় বড় স্কুল, মানে শিক্ষাটাকে ভারতে ভালো মতো একদম ইমপ্লিমেন্ট করেছিল এই সময়, ঠিক আছে, বুঝতে পারলি আমার কথাটা? হ্যাঁ, এবার 1835 খ্রিস্টাব্দের পর একটা জিনিস, দুটো জিনিস বুঝবি কিন্তু, ঠিক আছে। 1800 খ্রিস্টাব্দ হলো, কলেজ ফলেজ হলো, সবকিছু ঠিক আছে, সবকিছু এ টু জেড হয়ে গেলো। তারপরে 1800 সালটা মনে করে রাখবি, 1835-এর পর ইংরেজি ভাষা নির্ভর পাশ্চাত্য শিক্ষার দ্রুত বিস্তার ঘটতে থাকে। এবার বল, আসিরউদ্দিন আহমেদ, আসির হামিম, পাশ্চাত্য শিক্ষা এবং প্রাচ্য শিক্ষা বলতে কি বুঝছো? বললে পাশ্চাত্য শিক্ষা এবং প্রাচ্য শিক্ষা। হ্যাঁ, পাশ্চাত্য মানে কি বলতো? পাশ্চাত্য মানে কি? পাশ্চাত্য মানে ইংরেজি ভাষা নির্ভর, মানে দেখ বলে দিচ্ছি, দেখ এই পাশ্চাত্য মানে হচ্ছে কি, যে এই যে ইংরেজদের শিক্ষা, আর প্রাচ্য মানে হচ্ছে কি আমাদের ভারতীয় শিক্ষা। যেরকম এই যে ক্লাস 7-এ পড়েছিলাম, নালন্দা বিশ্ববিদ্যালয়, তোর বিক্রমশীল মহাবিহার পড়েছিলাম না? তো এখানে যে শিক্ষাটা শেখানো হতো কিনা, ওই শিক্ষাটাকে যে বিভিন্ন ধরনের পণ্ডিত ছিল, সংস্কৃত শেখাতে হতো, ব্যাকরণ শেখাতো, হ্যাঁ, মানে নতুন কিছু শেখাতো না, ঠিক আছে, মানে নতুন মানে আপডেট, যে মানে নতুন নতুন কিছু শেখাতো না, ঠিক আছে। ওখানে ওই যে এই শিক্ষাগুলোকে আমরা কি বলবো? প্রাচ্য শিক্ষা, মানে আগের শিক্ষা, মানে সংস্কৃত, মানে কোনো সায়েন্স না, ঠিক আছে। আর যখন ইংরেজরা আসলো, ইংরেজি শিক্ষাকে যখন ইংরেজি শিখবে কি না, তখন সেটাকে আমরা কি বলবো? পাশ্চাত্য শিক্ষা, বুঝতে পারলি? মানে নতুন বলে দিয়েছে ইংরেজি ভাষার উপর নির্ভর, যে শিক্ষা ইংরেজি ভাষার উপর নির্ভর করে হবে, সেটা হচ্ছে কি পাশ্চাত্য শিক্ষা, বুঝতে পারলি? বুঝা গেল আমার কথাটা? পাশ্চাত্য শিক্ষাটা বুঝতে পারলি? মানে ইংরেজি ভাষার প্রাচ্য মানে কি আগের, মানে ওই যে ঋগ বেদ, সাম বেদ, বেদ আছে না, বেদ বেদ আমরা পড়েছিলাম, ওইগুলো শিক্ষা, যেরকম বৌদ্ধ, এগুলো এগুলো হচ্ছে প্রাচ্য শিক্ষা। আর পাশ্চাত্য হচ্ছে কি বলতো, এই নতুন ইংরেজদের শিক্ষা হচ্ছে কি পাশ্চাত্য শিক্ষা, বুঝতে পারলি? তো এই 1835 খ্রিস্টাব্দ, যখন 1800 খ্রিস্টাব্দ তোর তোর কি কি উইলিয়াম কেরি কি তৈরি করেছিল বলতো? ব্যাপটিক মিশন, তারপর ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়েছিল, ফোর্ট উইলিয়াম কলেজ, ঠিক আছে। তো এটার পর এই পাশ্চাত্য শিক্ষার পর 1825-এর পর দ্রুত কিন্তু বিস্তার ঘটতে থাকে। 1844 খ্রিস্টাব্দের নাগাদ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষাকে আবশ্যিক বলে উনি ঘোষণা করে, মানে তুই যখন চাকরি করবি তখন তোকে ইংরেজি ভাষা শিখতেই হবে, ঠিক আছে, মানে পাশ্চাত্য শিক্ষাটা শিখতেই হবে। পাশ্চাত্য শিক্ষা না শিখলে কিন্তু হবে না, বুঝতে পারলি? মানে ইংরেজি শিক্ষা কত খ্রিস্টাব্দে আবশ্যিক করে বলতো? 1800 কি রে? 44, ভেরি গুড। 1844 খ্রিস্টাব্দে এই আমি যেটা পড়াচ্ছি না যেগুলোকে না, ওটা একটা বলে দিচ্ছি, আজকেই গিয়ে মুখস্থ করবি, এই 4 দিনের জন্য রেখে দিলি হবে না, একদম হবে না, ঠিক আছে। তো
তো পাশ্চাত্য শিক্ষাকে আমরা কি বলবো, কি বলবো, মানে তোর কত খ্রিস্টাব্দ থেকে তোর তোর মানে ইংরেজি শিক্ষাকে আবশ্যিক 1844, ঠিক আছে। তো ইংরেজি ভাষা কেন্দ্রিক শিক্ষা চর্চা নীতির পিছনে লর্ড ম্যাকলে তার শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটি কিছু গুরুত্বপূর্ণ, মানে লর্ড ম্যাকলে কিনা একটা শিক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলেছিল তার দেখ। তো 1825 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি গভর্নর জেনারেল পাবলিক ইনস্টিটিউশন সভাপতি টমাস ব্যাবিংটন ম্যাকলে ভারতের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন। সেটা হচ্ছে কি, দেখ ভালো করে বুঝবি কিন্তু, ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করার ঔপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। মানে বলছে ভারতবর্ষের ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, যারা মানে মধ্যবিত্ত শ্রেণী আছে, তৈরি করার ঔপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হয়, মানে যারা পিছিয়ে পড়া লোক, যারা মধ্যবিত্ত লোক, তাদেরকে ইংরেজি ভালো করে শিখাতে হবে, ঠিক আছে। সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হলেও, এই যে মধ্যবিত্ত যারা শিক্ষিত, তারা জন্মগতভাবে ভারতীয় হলেও, ঠিক আছে, তারা জন্মগত, ওদেরকে বলছে যারা মধ্যবিত্ত তাদেরকে ইংরেজি শেখাতে হবে। আর যারা জন্মগতভাবে ভারতীয় হলো, রুচি, আদর্শ, নৈতিক আচরণের দিক থেকে হবে ব্রিটিশ, মানে ইংরেজি শিখে আর তুমি কিছু জান দেখো, হ্যাঁ মানে ইংলিশ বলবে শুধু একদম। ওরা ভাবছে যে এই ইংলিশটা শিখাই দিব, ইংলিশ মানে সব ব্রিটিশদের মতো হয়ে যাবে, রুচি, আদর্শ, নীতি, সংস্কৃতি সব ব্রিটিশের মতো। এটা আশা করেছিল কে? এই ম্যাকলে, এই বাটা আশা করেছিল কে? ম্যাকলে আশা করেছিল এদের ইংলিশটা শিখাই দেবো, এরা ব্রিটিশ হয়ে যাবে, ঠিক কিনা। তার প্রতিবেদনে ম্যাকলে জানিয়েছেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় ভাষা শিক্ষা চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। তারা বলে দিয়েছিল যেগুলো যেগুলো স্কুল বা কলেজ আছে, যদি নিজের ভারতীয়রা নিজের ভাষা তোর চালায়, ঠিক আছে, ওরা কিন্তু সরকারি চাকরি পাবে না। আমাদের যদি পাশ্চাত্য শিক্ষা চালায় বা এই যে ইংরেজি শিক্ষাটা চালায় ওই স্কুলে বা কলেজে বা ইনস্টিটিউটে, ঠিক আছে, তাহলে ওরা সরকারি চাকরি পাওয়ার যোগ্য। বুঝতে পারছি আমার কথাটা? তারপরে ওরা কি সরকারি চাকরি পাবে। ম্যাকলে সংস্কৃত কলেজের বিলুপ্তির পক্ষে সওয়াল করেছেন। এই যে সংস্কৃত কলেজ আছে, পুরো ইংলিশ ফিংলিশ পড়া হয় না এখানে, এখানে একে হাঁটাতে হবে, একে আর রাখলে হবে না। ভালো ম্যাকলের উদ্দেশ্যটা কি ছিল? ও ভাবে যে সবাই ইংরেজিটা পড়বে আর সবাই ব্রিটিশ হয়ে যাবে, সবকিছু চেঞ্জ করে দেবো আমি। কিন্তু ভারতের প্রতি একটা মায়া আছে, টান আছে, যেটা আমার চেঞ্জ, মানে ওরা কেউ চেঞ্জ করতে পারবে না, আমাদের সংস্কৃতিকে কেউ চেঞ্জ করতে পারবে না। বাস্তবে ম্যাকলের ধারণা ছিল ব্রিটিশরাই, ও ভাবছিল যে ভারতীয়রা হচ্ছে কি গালটা দিয়েছিল, ঠিক আছে, তোর ব্রিটিশরাই হচ্ছে জাতিগতভাবে উন্নত, ওরা নিজেকে উন্নত ভাবছে, ব্রিটিশরা জাতটা নিজেকে উন্নত ভাবছে, এবং তার হাত ধরেই উপনিবেশ হিসাবে ভারতের আধুনিকতা, মানে আমাদের এই হাত ধরে এদেরকে আমরা মানে অসভ্য আছে সভ্য করব, এদেরকে ইংলিশটা শিখাবো, এদেরকে আরো উন্নত করব, এটা ভাবছিল কে? ম্যাকলে। এই কারণে তার প্রতিবেদনে ম্যাকলে ভারতের প্রচলিত জ্ঞান চর্চাকে হেয় করে দেয়, ঠিক আছে। এই কারণেই ম্যাকলে ভারতের প্রচলিত জ্ঞান চর্চাকে হেয় করে দেয়। বুঝতে পারলাম কথাটা? ম্যাকলে কি চেয়েছিল, ম্যাকলের উদ্দেশ্য কি ছিল, ঠিক আছে। তো 1883 খ্রিস্টাব্দে একটা কি হয়, এই সময় কি হলো বলতো, অনেকগুলো তো শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, আস্তে আস্তে তোর বিভিন্ন ধরনের ইনস্টিটিউট তৈরি হবে। 1843 খ্রিস্টাব্দে বাংলায়, আমাদের বাংলায় কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়। কি তৈরি হয় বলে? কাউন্সিল অফ এডুকেশন। 1843 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়। কি তৈরি হয়? এডুকেশন তৈরি হয়। তারপরে একটা আছে 1854, এটা কিন্তু সব মুখস্থ করবি, সবগুলো এক ধাতে ছোট প্রশ্ন মুখস্থ করবি, ঠিক আছে। এই যে ওই চ্যাপ্টার থেকে তোদের বড় প্রশ্ন আসবে, টিকা ফিকা হ্যান ত্যান আসবে, আর এই চ্যাপ্টার থেকে যত ছোট প্রশ্ন আছে ছোট প্রশ্ন আসবে, ঠিক আছে। ছোট প্রশ্নগুলো মুখস্থ করবি, দাগে দিচ্ছি সব। তো 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি যার নাম হচ্ছে চার্লস উড, ভালো করে বুঝবি, হ্যাঁ, চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটা প্রতিবেদন পেশ করে। কত খ্রিস্টাব্দে? 1854 খ্রিস্টাব্দে। এই চার্লস উড একটা শিক্ষা সংক্রান্ত একটা প্রতিবেদন পেশ করে। কি করে? কে বলতো? চার্লস উড একটা শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন পেশ করে। কি ছিল প্রতিবেদনে সেখানে? ও কি বলেছিল প্রতিবেদনে? এই যে এই প্রতিবেদনটাকে আমরা বলবো কি উডসের ডিসপ্যাচ।
উডসের ডিসপ্যাচ বলা হয়। এটা তোকে যদি বলে 1 নম্বর আসে উডসের ডিসপ্যাচ কাকে বলে, এটা লিখবি যে 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটা প্রতিবেদন পেশ করে এটাকে আমরা কি বলবো, উডসের ডিসপ্যাচ। কিন্তু টিকা আছে উডসের ডিসপ্যাচ, টিকা তো সেই ডিসপ্যাচে সরকারের থেকে সরকার একটি প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষাক্রম গড়ে তোলার পরামর্শ দেয়। মানে এই যে একটা তোর একটা ছোট বাচ্চা হঠাৎ করে তো হাই স্কুলে যেতে পারে না, ও প্রথমে প্রাইমারি স্কুলে 4 বছর পড়বে, এলকেজি কেজি পড়বে না, তারপরে 3 থেকে 4 এ উঠবে, 4 থেকে যখন 5 উঠবে তারপর হাই স্কুলে যাবে, যাবে না? হাই স্কুলে তো 11 12 আছে, তারপরে কলেজে উঠবে, কলেজে এই যে একটা নিয়ম আছে না, নির্দিষ্ট নিয়ম আছে যে প্রাইমারি, তারপরে সেকেন্ডারি, তারপরে হায়ার সেকেন্ডারি, ঠিক আছে, তারপর কলেজ, তারপর তো আরো উপরে অনেক কিছু আছে। এই যে একটা নিয়ম, ঠিক আছে, এটা তৈরি করেছিল এই যে এখানে উডসের প্রতিবেদন। এই বলেছিল প্রথম যে একটা শিক্ষা সংক্রান্ত একটা নিয়ম থাকবে, বিদ্যালয় স্তর থেকে প্রাথমিক স্তর হবে, একটা সুগঠিত কাঠামো থাকবে, ঠিক আছে, পাশাপাশি পাশ্চাত্য শিক্ষার বিস্তারের মাধ্যমে এই কথাটা বলেছিল। এই মানে এই কে বলেছিল বলতো? উডসের ডিসপ্যাচ, মানে না, চার্লস উডস বলেছিল। ইংরেজি ও ভারতীয় দুই ধরনের ভাষা চর্চার কথা বলা হয়, বলছে যে ইংরেজিও চলবে আবার বাংলাও চলবে। এই জন্য আজ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে দেখবি যে প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা বাংলা কিন্তু ছাড়ে না। বাংলা ইংলিশ মিডিয়ামও দেখবি যে বাংলা পড়ায় না, ইংলিশ মিডিয়ামও বাংলা পড়ায়। দেখবি তুই কলেজে উঠে গেছিস তবু কম্পালসরি দুটো সাবজেক্ট থাকে, এটা হচ্ছে বাংলা এবং ইংলিশ, ঠিক আছে, একটা বাংলা একটা ইংলিশ। তো এই বাংলা ইংলিশটাকে তুই কলেজেও যেই সাবজেক্ট লে তুই বাংলা থেকে পড়তে হবে। তুই ছোটবেলায় বাংলা, তুই ইংলিশ মিডিয়ামে যা, সেখানেও বাংলা ইংলিশ পড়তে হবে, পড়তে হয় ওদের, তুই হাজার চলে যায় ইংলিশ মিডিয়াম, ওদের বাংলা পড়তে হবে। তো এটা এগুলো কে করে গেছে? এরাই করে গেছে। দুটা সাবজেক্টকে এরা বাংলা ইংলিশকে কি করে পুরো দুটো কথা কি করে একদম দু ধরনের ভাষাকে একদম কম্পালসারি করে দেয়, কি করে দেয়? কম্পালসারি করে দেয়, ঠিক আছে। এবং 1857 খ্রিস্টাব্দে তিনটি প্রেসিডেন্সিতে তিনটা প্রেসিডেন্সির নাম বলতো কেউ আমাকে বল, কে পারছে? তুই বাদে দেখি কে পারছে। তিনটা প্রথম দিন ক্লাসটা করেছিলাম না, মুখ ঢাকাচ্ছিস কেন? হ্যাঁ, তিনটা প্রেসিডেন্ট নাম বলেছিলাম তো নাকি? হ্যাঁ, ওই ভারতের এখানে আমি ছবি এঁকেছিলাম ওখানে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। রোহিত ইজ ব্যাক নাকি? রোহিত রোহিত পুরোহিত না, তোকে পুরোহিত করবো দাঁড়া। তো 1857 খ্রিস্টাব্দে তিনটা প্রেসিডেন্সিতে তিনটা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় আর বোম্বাই বিশ্ববিদ্যালয়, যার মধ্যে আমি একটাতে পড়েছি, কলকাতা বিশ্ববিদ্যালয়, বুঝলি? যেটাতে আমি কোথায় কোথায় দেখলি তুই ছবিটা? টুপি উল্টা করে এসেছিল মানে আমি কলেজে হাসিলে আমি ভিডিও আছে না, এই খেতি প্লাস এভাবে এটা খেতি মনে ভিডিওটা খেতি আর দিকে দেখা যায় না স্টাইল ওটা কলেজে না তো, মলে শপিং মলে। তুই ওই ভিডিওটা দেখলি কোথায়? ফের কোথায় দেখলি? আমি দেখাইছিলাম। যাই হোক, তো কলকাতা ক্যালকাটা ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, ঠিক আছে, কত খ্রিস্টাব্দে? 1700। তো তিনটা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে তৈরি হলো বলতো? বল। 1700 আছে। কাজ করতো, এটা খুলে একটু নিচে নামাতে, যাতে আমার মুখটা দেখে। আছে এটা, এটা একটু নিচে নামাতো, দাঁড়াতে পারছি না। এটা এটা খুলবি। হ্যাঁ, না না না, ওঠা কথা, শুধু এটা পেজটা খোলা। কত রে? ঠিক আছে, তো তাহলে বলতো, তোকে যদি বলে এখন বোম্বাই বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1857। ঠিক আছে, বুঝতে পারলে এবার কথা? তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কিছু
দুটোর মধ্যে একটা আসবে কিন্তু। ম্যাকলে প্রতিবেদন আর উডসের প্রতিবেদন ভালো করে কিন্তু মুখস্থ করে নিবে। হ্যাঁ ম্যাক, হ্যাঁ আসছে মানে এগুলো আসছে তো পরীক্ষায় আসবে। এর পরের দিন আমি দেখা দিচ্ছি নিব, ঠিক আছে। তারপরে বোম্বাই শহরের মধ্যে ইংরেজি ভাষা, দেখ এখানে কি ছিল বলতো, যে দেখবি যে এখানকার সব থেকে উন্নত শহর আমাদের ভারতের মধ্যে কি বলতো, মুম্বাই। মানে সব থেকে চেন্নাই আছে, মুম্বাই আছে, কলকাতা আছে, তো সব থেকে টপ হচ্ছে কি মুম্বাই, ঠিক না, বোম্বাই, ঠিক আছে। তো বোম্বাইয়ে ওখানে কিনা ইংরেজি শিক্ষাটা বেশি শেখানো হতো, ঠিক আছে। ওই বোম্বাই প্রেসিডেন্সিতে ইংরেজি শিক্ষাটা কি করা হতো বলতো, হ্যাঁ ওখানে তোর এই ইংরেজি শিক্ষাটা বেশি করে পড়ানোর দাবি হয়েছিল। আর মাদ্রাজ প্রেসিডেন্সিতে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে শিক্ষার প্রসার হয়েছিল। আচ্ছা দেখ সেখানে কিন্তু এগুলো তো পড়াশোনা চলছিলই, ঠিক আছে। বোম্বাই পড়াশোনা হলো, কলকাতায় পড়াশোনা হলো, তারপর চেন্নাই পড়াশোনা হলো, ঠিক আছে, মাদ্রাজে পড়াশোনা হলো, মানে সেই হারে পড়াশোনা চললো। কিন্তু সব পড়াশোনা শুধু ছেলেরাই করছিল। আচ্ছা বলো, সব পড়াশোনা কি ছেলেরাই করছিল না মেয়েরাও পড়াশোনা করছিল? প্রথম দিকে মেয়েরা পিছিয়ে থাকলেও, ঠিক আছে, পরবর্তীকালে মেয়েরাও কিন্তু আগে বাড়ে গেল, ঠিক আছে। মেয়েরাও কি হলো, এরকম নারী শিক্ষা আস্তে আস্তে কিন্তু নারী শিক্ষারও বিস্তার শুরু হতে থাকে। তার মধ্যে অন্যতম প্রধান ছিল কে, বিটন সাহেব। মানে এই বিটন সাহেব মানে বেথুন, এর উদ্যোগে তৈরি করা হয় বিটন স্কুল, মানে বেথুন স্কুল, বেথুন স্কুল, বেথুন, এটা শুধু নারীরা পড়তো। নারী শিক্ষা প্রসারের জন্য যে স্কুলটা তৈরি করা হয়েছিল যার নাম হচ্ছে কি বেথুন স্কুল। কি রে, নারী শিক্ষা প্রসারের জন্য যে স্কুলটা তৈরি করেছে তার নাম হচ্ছে কি বেথুন স্কুল। কে কে করেছিল এটা, বিটন সাহেব। কে করেছিল, কে করেছিল এটা বাবুয়া, বিটন সাহেব, ঠিক আছে। এরকম না, এরকম আস্তে আস্তে আমাদের এখান থেকে চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়, মানে তোর স্কুল স্কুল কলেজ কলেজ এগুলো চলতে থাকে, ঠিক আছে। এবার দেখ হ্যাঁ জমি জরিপ ও রাজস্ব নির্ণয়, ঠিক আছে। এই যে তখন কিনা শুনবে, তখন এই জমি জমা নিয়ে কিন্তু ক্যাচার হতো প্রচুর। দেখছি যে কারো জমি আছে, কারো জমি নাই, কারো অনেক জমি, কেউ আবার রাজা, কারো এরকম এরকম বলিস না, অনেক কিছু আছে, এরকম কিন্তু ক্যাচার চলতো, ঠিক আছে। তো এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন, আচ্ছা বলতো পলাশী যুদ্ধ কত খ্রিস্টাব্দে বাবু, তুই বল, বল না বল। 1797, 23 জুন। আর বক্সারের যুদ্ধ, বাহ ভেরি গুড। কে বললো এটা, আসির হামিম? কে, ঠিক আছে। তোরা কি প্রশ্নটা নিয়েছিস? প্রশ্নটা নিস নি? প্রশ্নটা না নিলে তো হবে না রে। ঈদের পরে নিবি, পড়াশোনা কেমনি হবে? আগে ইতিহাস শেষ হয়ে গেলো, তারপরে তোর পরিবেশ শেষ হয়ে যাবে, ঠিক আছে। পরিবেশ 2-3 দিন লাগবে, পরিবেশ শেষ হয়ে যাবে, তখন কি করবি? প্রশ্নটা নিতে হবে না, 6 এর প্রশ্নটা চালু করে দিয়েছি, তাড়াতাড়ি নিয়ে প্রশ্নটা নিতে হবে রে। তো দেখ এই পলাশী যুদ্ধের পর, পলাশী যুদ্ধের পর ভারত কি ঠিক আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা থেকে, ফারুক স্যারের ফরমানে কি বলেছিল বলতো, যে জমি জমা নেওয়ার কথা বলছিল না, কতটি জমি? হ্যাঁ, তো এই যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর কলকাতা থেকে কুলপি পর্যন্ত, ভালো করে মনে রাখবি কিন্তু, কোথা থেকে কোথা, আমি কিন্তু জমি জমার কথা বলছি, জমি জমা রাজস্ব, ঠিক আছে। জমি জমা কতখানি কি হবে না হবে, কে কতটা ভাগ পাবে না পাবে, এগুলো সম্বন্ধে বলছি। হ্যাঁ, কলকাতা থেকে কুলপি পর্যন্ত 24টি পরগনা জমিদার পায় কে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো যদি পরীক্ষায় বলে এখন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, হ্যাঁ, কোথা থেকে কোথা পর্যন্ত জমির অধিকার ছিল বলতো, কলকাতা থেকে কুলপি পর্যন্ত, ঠিক আছে। তখন রবার্ট ক্লাইভ, নামটা মনে রাখবি কিন্তু, তখন রবার্ট ক্লাইভ নতুন জমিদারি মাপযোগের একজন পরিমাপ যুগের খোঁজ, মানে ও ভাবছে যে এই জমি জমা কিরকম মাপবো, ওদের কিন্তু মাথাটা খারাপ হয়ে যায়, বুঝতে পারলি, ভালো করে বুঝ কিন্তু, এই জমি জমা এখন তো আমরা ভালো করে মেপে নি, ওরা ভাবছিল জমি জমা কিরকম মাপা যায়, কি করা যায়, মাথা মুশকিল হয়ে যাচ্ছিল কিন্তু। হ্যাঁ, জমি জমা সম্পর্কে ওদের কিন্তু পুরো ঝামেলা হয়ে গেছিল, ঠিক আছে। তারপরে কি হয়,
ও কিন্তু ভাবতে থাকে। তারপরে অবশেষে 1760 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ড, নামটা মনে রাখবে কিন্তু, কি রে নাম, এদিকে দে, ফ্র্যাঙ্কল্যান্ড। ওগুলো নিয়ে ডাকছিস নাকি? আয় আয় আয়। দেখা যাবে? হ্যাঁ, তো কি নাম বলতো? এই শিক্ষিত বিড়াল আছে, দেখ পড়াশোনা বইয়ের আশেপাশে মানুষ হচ্ছে, ঠিক আছে, টিউশন টিউশন পড়ছে, শিক্ষিত বিড়াল না? শিক্ষিত বিড়াল। হ্যাঁ, তোদের কি পড়া ছিল না? তোদের তো পুলিশ ব্যবস্থা পড়লাম না, দারোগা বাবু, কালেক্টর, ম্যাজিস্ট্রেট, মনে আছে? মনে আছে তো? আচ্ছা বলতো, মুঘল আমলে কোন কোন পোস্ট ছিল বলতো? তো ওটাই তো, ওটা থেকে তো এটি আসছে না, দারোগা ছিল। হ্যাঁ চৌকিদার, বল ফৌজদার, তারপরে বল রোহিত, দেখ শোন 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 দেখ, তো এই যে এই ফ্র্যাঙ্কল্যান্ড কি না প্রথম কাজ শুরু করে জমি জরিপের, ঠিক আছে, জমি জমা মাপার কিন্তু কাজ শুরু করে, তবে কাজ শেষ করার আগে কিন্তু ফ্র্যাঙ্কল্যান্ড মারা যায়, ঠিক আছে। কত খ্রিস্টাব্দে চালু করেছিল বলো? 1760 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ড, হ্যাঁ ওই কাজ শুরু করেছিল, কিন্তু মাপতে হবে না হবে কি করব, হ্যাঁ, তো ওই কাজ শুরু করতে কিন্তু ফ্র্যাঙ্কল্যান্ড মারা যায়। তার কাজ শেষ করে কে? হগ ক্যামেরন। কে শেষ করে বাবু? হগ ক্যামেরন। তার কাজ কে শেষ করে? হগ ক্যামেরন, ঠিক আছে। তারপরে এই বাংলার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বাংলার নদী পথগুলির জমি জরিপ কে করে বলতো? জেমস রেনেল। মানে নদী পথে কোনটা কোন দিকে নদী পথ কোনটা আছে, কতটা জমি আছে না আছে, নদী পথের বর্ণনা কে করে বলতো? জেমস রেনেল। কে রে বাবু? তো বাংলার নদী পথের মানচিত্র কে করে? জেমস রেনেল। কে রে বাবু? জেমস, মুখস্থ করবি। এই জমি জরিপের কোম্পানি ভারতের সার্ভে অফ ইন্ডিয়া জমি জরিপের প্রধান করে বাংলা নদী পথ। এই জেমস রেনেল না 16টা মানচিত্র করেছিল। কটা মানচিত্র করেছিল? কতটি করেছিল? 16টা মানচিত্র তৈরি করেছিল। জেমস রেনেল কি করেছিল? 16টা মানচিত্র তৈরি করেছিল। বুঝতে পারলি? তাহলে কটা মানচিত্র তৈরি করেছিল বাবু? কে? জেমস রেনেল, ঠিক আছে। তারপরে 1770 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে কিন্তু দেখ, এই ভালো করে বুঝবি কিন্তু, প্রথম একটা কি গ্রহণ করে বলতো? একটা ওই জমি জমা জরিপের একটা রেভিনিউ গ্রহণ করে, যার নাম হচ্ছে কম্পোর্টলিং কাউন্সিল অফ রেভিনিউ নামে একটা কমিটি গ্রহণ করে, মানে জমি জরিপের জন্য একটা তোর কমিটি গ্রহণ করে, যার নাম হচ্ছে কি কম্পোর্টলিং কাউন্সিল অফ রেভিনিউ। কি নাম? কম্পোর্টলিং কাউন্সিল অফ, একটা তোর জমি জরিপের একটা কমিটি, মানে দল একটা গঠন করে, ঠিক আছে। তাছাড়া আরো একটা দল গঠন করে, যার নাম হচ্ছে কি কমিটি অফ রেভিনিউ। কি রে? কমিটি অফ রেভিনিউ, ঠিক আছে। তারপরে 1786 খ্রিস্টাব্দে এই কমিটি অফ রেভিনিউর নাম বদলে কি হয়ে যায়? বোর্ড অফ রেভিনিউ। তো বোর্ড অফ রেভিনিউর আগে নাম কি ছিল? কমিটি অফ রেভিনিউ। বুঝতে পারলি? দুটো এখানে আমি বোর্ড পেলাম, বুঝতে পারলি আমার কথাটা? কমিটি অফ রেভিনিউ আর বোর্ড অফ রেভিনিউ কিন্তু একটাই, নামটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে, বুঝতে পারলি? তারপরে এই যে রাজারা, তোর কি মনে হতো এই যে ধরলে জমি জমা গুলো আছে রাজাদের বা মালিকের, লাগাচ্ছে কে বলতো? কৃষকরা লাগাচ্ছে না? তো কিরকম হিসাব কিতাব করতো, কিরকম না করতো, এটা আমরা পড়বো, যেটার নাম হচ্ছে ইজারদারি ব্যবস্থা। কি রে? ইজারদারি। 1 সালা, 10 সালা, 5 সালা। এখানে দেখ 1 সালা 10 সালার মধ্যে তফাৎ আছে। 1 সালা, 10 সালা, 5 সালা আর চিরস্থায়ী, এটা হচ্ছে চিরস্থায়ী। চিরস্থায়ী করেছে একজন, কিন্তু 1 সালা 10 সালা করেছে একজন। ভালো করে বুঝবি, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখ লাস্ট, হ্যাঁ
তো এই ব্রিটিশ কোম্পানি, ভালো করে বুঝ, ব্রিটিশ কোম্পানি প্রেসিডেন্সি ভূমি রাজস্ব বন্দোবস্ত নিয়ে নানা পরীক্ষা করতে শুরু করে। প্রথম থেকে জমি নিলামে সব থেকে ডাক মানে দেখ, আমি ধরে রাজা তো, আমার প্রচুর জমি আছে, আমি, তোরা হচ্ছিস কি বলতো, তোরা হচ্ছিস হ্যাঁ পরিমাণ, তোরা হচ্ছিস কি ওই ইসের মতো, তোরা জমি দিবি কৃষককে, ঠিক আছে, লাগা, হ্যাঁ তোরা হচ্ছে দালাল, ওয়ান টাইপ অফ দালাল, ঠিক আছে। এখানে বসলাম, এই গ্রামের যে শ্রীপুর গ্রামটা আছে 100 বিঘা জমি আছে, কে নিবে? হ্যাঁ তুই বলছিস সর্দার আমি দিব 5% ট্যাক্স, ও বলছে আমি 10%, ও বলছে আমি 15%, ও বলছে আমি, ঠিক আছে, আমি বলছি 20%। তো রাজা কাকে দিবে? যে বেশি বলবে, ঠিক আছে, যে ধরলে রোহিত বললো বেশি, তোকে জমিটা দিয়ে দিল, তো রোহিত কি নিজে খাটবে জমিতে? না, রোহিত যে ওই 20% রাজাকে দিবে, ও ফের 20 ও জমি যে কৃষককে দেবে কিনা, ও বলবে কি তোকে এই জমিটা দিচ্ছি, আমি তোর কাছ থেকে 40% তোর আদায় করব, মানে 100 কেজি যদি তোর আদার হয়, তাহলে আমি নিব কি 100 কেজি যদি ধান আদায় হয়, তার মধ্যে 40 কেজি আমি ধান নিব। কে বললো এটা? দালালদা, ঠিক আছে। তো বুঝতে পারলে এই যে রাজাদের বুদ্ধিটা দেখ, খালি নিলামে উঠাই দিল, ঠিক আছে, নিলামে উঠাই এরকম বলছে আমি 40% নিব, ওদিকে ওরও লাভ থাকলো, এদিকে রাজারও লাভ থাকলো। মরলো কারে বলতো? কে মরলো? কৃষকরা। রাত দিন খেটে 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 খাওয়ার জন্য, লাভ তো হবেই না, ঘন্টা লাভ হচ্ছে, এদিকে পেট জ্বলাই জ্বলাই, এদিকে কাজ করছে। যদি ধরলে কৃষকরা বললে হ্যাঁ আমি দিব তোর 40%, এদিকে তোর আবহাওয়া খারাপ হলো, তখন কি মেশিন ছিল, তখন কি জল তোলার মেশিন ছিল, কিছু ছিল না, তো বৃষ্টি জলের উপর নির্ভর করতো, তার উপর নির্ভর করতো বৃষ্টি, তখন ধরলে আবহাওয়া খারাপ হলো, তারপর পুরো ধান তো জলে মুড়ে খাক, আর তো কিছু হবেই না, তখন কি হতো? খাওয়ার জন্য মানুষ মরতো, খেতে পেতো না, বুঝতে পারছিস? সম্পূর্ণ মানে রাজা যারা বড় লোক, বলে আমি রাজা আছি, আমি তো বিন্দাস করে 2 বছরের ধান রাখবো একদম বস্তায় বিন্দাস করে আছে, কিনা কোন টেনশন নেই, একটু দাঁড়া 10 মিনিট দাঁড়া, বুঝতে পারলেন কথাটা? বুঝা গেল? দেখ 1772 খ্রিস্টাব্দে জুন মাসে ওয়ারেন হেস্টিং নদিয়া জেলায় একটি নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন, ঠিক আছে। সেই বন্দোবস্ত অনুযায়ী, মানে কে করে বলতো, ভূমি রাজস্ব বন্দোবস্তটা কে তৈরি করেছিল? ওয়ারেন হেস্টিং। কে রে? ওয়ারেন হেস্টিং। সেই বন্দোবস্ত অনুযায়ী যে ব্যক্তি জমি নিলামে সব থেকে বেশি খাজনা দেওয়ার ডাক দেবে, ওই যে সব থেকে যে বেশি ডাক দিবে, তার সঙ্গে শুনলে, তার সঙ্গে কোম্পানি ওই জমির বন্দোবস্ত করবে, যে ডাক দিবে ওর সাথে ও সম্পর্ক করবে। ওই 5 বছরের জন্য ওই জমি ব্যবস্থাকে ইজারা দেওয়া হবে, এই বন্দোবস্তকে ইজারাদারি ব্যবস্থা বলা হতো। প্রথমে কি 5 বছর, মানে দেখ প্রথমে জমির নিলামে সব থেকে ডাক দেওয়া হতো, প্রতি 1 বছর করে দেওয়া হতো, ঠিক আছে, ভূমি রাজস্ব ব্যবস্থা, ঠিক আছে, প্রতি 1 বছর করে জমি দেওয়া হতো, কিন্তু পরবর্তীকালে 5 বছর করে, ঠিক আছে, কত বছর করে? 5 বছর করে দেওয়া হতো, সে ইজারা দেওয়া হতো, এটাকে আমরা কি বলবো? ইজারাদারি ব্যবস্থা। কি বলতো? তো এই ইজারাদারি ব্যবস্থাটা কে করলো বলতো? আসিন ওয়ারেন হেস্টিং। তো ইজারাদারি ব্যবস্থা, ইজারাদারি ভূমি রাজস্ব ব্যবস্থা কে করলো? ওয়ারেন হেস্টিং। বুঝতে পারলে আমার কথাটা? আর কত বছরের জন্য দিচ্ছিল বলতো? 5 বছরের জন্য, ঠিক আছে। তার পাশাপাশি ইজাররা মেয়াদ 5 বছরের জন্য ছিল, তা গেলে এই ইজারাদারি ব্যবস্থাটাকে বলা হয় কি বল? পাঁচসালা বন্দোবস্ত। তোকে যদি ইজারাদারি না দিয়ে পাঁচসালা বন্দোবস্ত আসে, তো ওটাই, বুঝতে পারলেন কথাটা? পাঁচসালা বন্দোবস্ত এবং ইজারাদারি বন্দোবস্ত একই। ইজারাদারি ব্যবস্থাটা কত বছরের জন্য দেওয়া হতো? 5 বছর, ওই জন্য পাঁচসালা বন্দোবস্ত বলা হয়, ঠিক আছে। প্রথম তো এক বছরের জন্য দেওয়া হতো, ঠিক আছে। এটা করলো কে? ওয়ারেন হেস্টিং। এবারে কিন্তু অনেক কিছু করেছে। তারপরে ভালো করে বুঝবি, দ্রুত ইজারাদারি বন্দোবস্ত বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। অনেকে ইজারাদার গ্রাম সমাজে, বললাম অনেক সমস্যা, মানে কি চাষ করতে পারছে না, ট্যাক্স দিতে পারছে না, ঠিক মতো রাজনীতি করতে পারছে না, এর ক্ষেত্রে রাজ্য বাস্তবে অনেক কিছু সমস্যা দেখা যাচ্ছে। সেই জন্য ইজারাদারদের অনেকেই দেয় রাজস্ব শোধ করতে পারে না, ব্যর্থ হয়, মানে ট্যাক্সটা শোধ করতে পারে না। তাই 1790 খ্রিস্টাব্দে 10 সালা বন্দোবস্ত চালু করলো। কি করলো? এবার 5 বছরের জন্য না, 10 বছরের জন্য। কত বছরের জন্য? তাহলে এই বছর দিতে পারলে না, ও বছর দিবি, ও বছর দিতে পারলে, তো 10 বছরের জন্য বন্দোবস্ত চালু করলো। কিন্তু ক্রমে ওই বন্দোবস্ত তুলে দিয়ে ব্রিটিশ কোম্পানি লর্ড কর্নওয়ালিস, লাস্টে কিন্তু লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে, এই লর্ড কর্নওয়ালিস বাংলায় চালু করেন চিরস্থায়ী বন্দোবস্ত 1793। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিরস্থায়ী বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে করেছিল?
1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত করেছিল। কত? 1793 খ্রিস্টাব্দে। কে? তোকে যদি বলে 5 সালা কে করেছিল? ওয়ারেন হেস্টিং। 10 সালা কে করেছিল? ওয়ারেন হেস্টিং। যদি বলে যে চিরস্থায়ী বন্দোবস্ত কে করেছিল, কি বলবি? কত খ্রিস্টাব্দে? 1700। তখন এই ভূমি অঞ্চল ব্যবস্থা নতুন পর্যায়ে চালু হয় এবং পাশাপাশি অন্যান্য অঞ্চলে জমি জরিপ কার্যকলাপ চলতে থাকে। ঠিক আছে, আজ থেকে তোর এই চ্যাপ্টার শেষ। হ্যাঁ, বলে একটু